সংসার জীবনের শুরুতে এই কাজটা একেবারেই পারতাম না। কালের ক্রমে এখন সবকিছু শিখে গিয়েছি এবং খুব পারফেক্টভাবে শিখেছি। কোন রেসিপির জন্য কেমন ডো করলে পারফেক্ট হয়, আলহামদুলিল্লাহ এখন সব পারি। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে আলুর পরোটার রেসিপি শেয়ার করব। তবে রেসিপি বলতে আলু ভর্তা তো আমরা সবাই বানাতে পারি, তবে আলু পরোটার ভিতরে ভরে ডোয়ের ভিতরে ভরে কিভাবে বেলতে হয় সেটা কিন্তু অনেকেই পারফেক্ট ভাবে পারি না। যার কারণে কি হয়, যখন বেলতে নেই আলুগুলো এক সাইড দিয়ে বের হয়ে যায়, না হয় পরোটাটা এবড়ো থেবড়ো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ডোটা কেমন সফট করতে হবে। আর ডোয়ের মধ্যে শুধু লবণ দিয়েছি, এরপরে কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি রেডি করে নিয়েছি। ঠান্ডা পানি বা একেবারে পুরো গরম পানি দিয়ে করবেন না, কুসুম গরম পানি, যে পানিটা আপনার হাতে ধরলে সমস্যা না হয়। আর ডো করার পরে অন্তত 10 মিনিট রেস্টে রাখবেন। আর রেস্টে রাখার সময় অবশ্যই আমি যেভাবে তেল দিলাম উপরে, এইভাবে তেল দিয়ে রাখবেন। আর আলুর পরোটার ভিতরে যে আলুর পুরটা দিবেন সেটা তো আলু ভর্তার সিস্টেমই হয়, সেজন্য আলাদা করে আর দেখালাম না। আর এই আলু ভর্তাটা আপনারা অনেকভাবেই করতে পারেন, আমি মুখে বলে দেই, যদি পুরোটা দেখাই ভিডিও অনেক লং হয়ে যাবে, সেটা আপনাদের ভালো লাগবে না। যেহেতু আমি আজকে কিভাবে বেলতে হয় সেটাই শেয়ার করব। আর এভাবে যদি আপনারা বেলেন আপনাদের আলু পরোটা হবে একেবারে পারফেক্ট আর ফুলকো। আলু বেলতে গেলে বের হবে না। তো আমি প্রথমে লেচি কেটে নিলাম। আগে কিন্তু আমি প্রথমেই এই ডোটা করে 15-20 মিনিটের মতো রেস্টে রেখেছি। আপনারা অন্তত 10 মিনিটের মতো রেস্টে রাখবেন। এদিকে আমার বাচ্চারা স্কুলে চলে যাবে দেখে আমি আগেই 2টা ডিম পোচ করে নিচ্ছিলাম। তো আপনারা ওইটা দেখুন আর আমি যেটা বলি সেটা একটু শুনুন। আলুর পরোটার অবশ্যই ডোটা সফট হতে হবে, একেবারে শক্ত বা একেবারে নরম না, মিডিয়াম, যাতে আপনার বেলতে সমস্যা না হয় ওই রকম। শক্ত হলে সে পরোটাটা শক্ত হয়ে যাবে, নরম হলে বেলতে কষ্ট হবে। আর ভর্তাটা হচ্ছে আপনারা আলু যেভাবে করেন সেভাবেই করবেন, চাইলে সেটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েই সবসময় করি। আর আলুটার মধ্যে আপনারা টালা জিরার গুঁড়া দিতে পারেন, চাট মশলা দিতে পারেন, যেই ফ্লেভার পছন্দ করেন বা স্বাভাবিক যে ভর্তা খাওয়ার জন্য করেন সেভাবেও করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার টেস্ট বারের উপর নির্ভর করে। শুধু নির্ভর করে না যে আপনি কিভাবে এটা বেলবেন, এটা তো আমরা সবাই জানি না। যদি আমরা রুটি বেলার মতো বেলতে থাকি তাহলে কিন্তু আলু পরোটার আলু সব বের হয়ে যাবে আর বেলন পিঁড়িতে সব লেগে যাবে। সেভাবে করলে কিন্তু সুন্দর হবে না, নষ্ট হয়ে যাবে। যারা নতুন আছেন তারা কিন্তু জানেন না কিভাবে করতে হয়। অনেক ইউটিউবে দেখায় আলু পরোটা কিভাবে করে, কিন্তু তারা ভর্তা বানানোর প্রসেসিং দেখায়। ভর্তা তো সবাই পারে, যারা একেবারে রান্না না জানে তারাও পারে। তবে আমি আজকে দেখাবো কিভাবে বানাতে হয়। এই যে ফার্স্টে একটা আমি বানিয়েছিলাম, তখন ক্যামেরাটা অন করা হয়নি, এরপরে সেকেন্ডটা আপনাদেরকে আমি ডিটেলসে দেখাচ্ছি। এটা আমি বানিয়ে এখন এই যে এই গোল আরেকটা ডো নিয়ে নিলাম। প্রথমে আটার মধ্যে নিয়ে অল্প একটু বেলবেন, হাত দিয়ে চাপবেন না, এভাবে একটু বেলে নিবেন। তারপরে এই যে মাঝে ডোটা দিয়ে দিবেন, পুরটা পুরটা দিয়ে এভাবে মুড়িয়ে নিবেন। মুড়িয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে বড় করতে চেষ্টা করবেন। এই সময় কিন্তু সাথে সাথে একটা জাতা দিয়ে বেলন দিয়ে বেলতে চেষ্টা করবেন না, এভাবে একটু বড় করে তারপরে বেলবেন। দেখেন অনেকে আছে এভাবে বেলতে বেলতে হাত দিয়েই পুরোটা বড় করে ফেলতে পারে, অনেক অভিজ্ঞ যারা। আর এই যে বেলার সময় দেখেন কখনো বেলন দিয়ে ঘুরাবেন না, এটা হাত দিয়ে এপাশ ওপাশ ঘোরাবেন। যদি আপনি বেলন দিয়ে ঘুরাতে যান তাহলেই কিন্তু পুরটা বের হয়ে যাবে আর পরোটাটা নষ্ট হয়ে যাবে। আর শুধু আলু পরোটা বলতে না, এই টিপসটা মনে রাখবেন যে যে কোনো পরোটা, পুর ভরা পরোটা আপনারা হাত দিয়ে ঘুরাবেন, বেলন দিয়ে না। বেলন দিয়ে ঘুরালে পুরগুলো বের হয়ে যায়। এই একটা টিপস মনে রাখলে আপনার আলু পরোটাও হবে সুন্দর, ফুলকো, পারফেক্ট।
তারপরে এই যে আমি চুলায় দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে যে এক পাশ হয়ে গেছে, আরেক পাশও হয়ে গেছে। আমি প্রথমে পরোটাটা আগে ভেজে নেই, তারপরে হচ্ছে তেল দেই। এভাবে করলে পরোটাটা অনেক ক্রিস্পি আর হচ্ছে যে খেতে অনেক মজা হয়। তো এই তো এভাবেই নিচ্ছিলাম, আর আমার গ্যাসের পরিমাণটা একটু কম ছিল, একটু না অনেকটাই, যেহেতু লাইনের গ্যাস সবসময় গ্যাস কিন্তু থাকে না, অনেক সকালেই গ্যাস চলে যায়, যার কারণে অনেক গ্যাস কম ছিল। যদি পুরো গ্যাস থাকে মিডিয়াম আঁচে যখন ভাজবেন, এই যে আমার গ্যাসের পরিমাণটা কিন্তু মিডিয়াম ছিল, মিডিয়ামের থেকেও কম ছিল। মিডিয়াম হাই হিটে ভাজলে দেখা যাবে যে আপনার পরোটাটা খুব সুন্দর ফুলবে। আমার পরোটাটাও কিন্তু আলহামদুলিল্লাহ ফুল ছিল। তো যখন দেখা যায় যে কোনো ভিডিও করার সময় ওই সময় না যে ওই কাজটা সুন্দর হয় না, কিন্তু পরবর্তীগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো পরোটা হয়েছিল। এই যে এটাও কিন্তু সাইড দিয়ে ফুলতেছিল। আর যেহেতু গ্যাসটা একটু কম, অনেকটাই কম, যার কারণে সব দিক দিয়ে না গ্যাসে তাপটা পাচ্ছিল না, এর কারণে একটু ফুলাটা সেভাবে প্রপারভাবে এটা হচ্ছিল না, কিন্তু পরে সবগুলোই অনেক সুন্দর ফুলকো হয়েছিল। এরপরে এগুলো কাজ শেষ করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো চলে এসেছি, স্কুলের আর রাস্তার কোনো ফুটেজ নেওয়া হয়নি, এখন বাসায় উঠতেছি। এই তো লিফটে উঠে গেলাম আর এক ঝলকেই চলে যাব বাসায়। এটা থাকাতে মানুষের কত সুবিধা হয়েছে, আর না হলে যারা আমাদের মতো ৫-৬ তলার উপরে থাকে তাদের ওঠা-নামা যে কত কষ্ট, তো তারাই বোঝে। একটা সময় যখন ছিল না তখন বুঝতে পেরেছি। এরপরে বেশ পরিমাণে ডিম সকালেই নিয়ে আসা হয়েছিল, যেহেতু কাজের অনেক ইসে ছিলাম, যার কারণে আর এগুলোকে ক্লিন করা হয়নি। আমি সবসময় ফ্রিজে ডিম ক্লিন করে রাখি, তাহলে দেখা যায় যখন কোনো খাবার তৈরি করতে নেই তখন এটা হাত দিয়ে ধরলেও সমস্যা হয় না। ডিম ভাজার সময় দেখা যায় আমরা পেঁয়াজ, মরিচ করে তারপরে ডিমটা ধরি। তো আমি কিছুক্ষণ এখন ডিমটা ভিজিয়ে রাখবো সাইডে, আর আমি যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো, চা, ভাতের হাঁড়ি, এগুলো সব এখন ক্লিন করে নেব। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করলে সবসময় সাথে সাথে অনেক কিছু করা যায় না। যেমন স্কুল ছুটির সময় হয়ে গিয়েছিল, যার কারণে আমি ঝটপট এগুলো রেখে রেডি হয়ে চলে গিয়েছিলাম। এখন এসে সব ক্লিন করে নিচ্ছি। আমরা প্রত্যেকটা বাচ্চার মাই জানি যে নির্দিষ্ট সময়ে বাচ্চাদের স্কুলে আনতে যেতে হয়। তো ওই সময় যদি কাজটা শেষ করতে না পারি, তো ওইভাবেই রেখে বের হয়ে যেতে হয়। আবার এসে শুরু হয়ে যায় আমাদের সেই একই ডিউটি। তো তাও ভালো, আমরা এগুলো খুব আনন্দ সহকারেই করি। বাচ্চাদের নিয়ে কাটানো সময়গুলো জীবনের সবচেয়ে বেস্ট সময়, আর এটা যদি আনন্দের সাথে করা যায় তাহলে দেখা যায় যে আরো ভালো। সেটাকে মন থেকে করলে যে কোনো কাজই সেটা প্রপার ভাবে হয় আর সময়গুলো খুব ভালো কাটে। দেখতে দেখতে জীবনের অনেক সময় চলে যাচ্ছে, বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। যখন ভাবি যে ওরা বড় হয়ে যাচ্ছে তখন এমনিই কষ্ট লাগে, তখন এইগুলো কোনো কিছু মনে হয় না যে না থাক, এরা তো বড় হয়ে যাচ্ছে, এগুলো কোনো কষ্টই না। তো অনেকে ভীম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখেন, তো ওইভাবে ভিজিয়ে রাখলে দেখা যায় যে ডিমের ভিতরে কিন্তু মানে খোসার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, যার দিয়ে ভিতরে কিন্তু ওগুলো প্রবেশ করে। যদি বেশি ময়লা থাকে তাহলে এভাবে যে একটা মাজুনি দিয়ে মাজুনির মধ্যে সাবান নিয়ে হালকা করে এভাবে ডলে ডলে ধুয়ে নিতে পারেন, তাহলে দেখা যাবে যে ওগুলার সাথে সাথে ওইভাবে বেশি পরিমাণে ঢুকতে পারে না, আর খাবারটা দূষিত হওয়ারও কোনো চান্স থাকে না। তো এইভাবে তো আমি সব ক্লিন করে নিলাম, ভালোভাবে ঝরুক, তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব। তো সকালে তো পরোটার রেসিপি দেখিয়েছি, আর কি রান্না করেছি সেটা তো আর দেখাইনি। এই যে এখানে আমি মাছ ভেঙে রান্না করেছিলাম কাঁটাগুলো বেছে, আর ডাল রান্না করেছিলাম, আর সাথে তো ভাত থাকবেই। আমার সাধারণ সিম্পল রান্নাঘর, যেটা একেবারেই সাধারণ। অনেক ক্যাবিনেট আছে, যার কারণে আমি বাহিরে অত জিনিস ঝুলিয়ে রাখি না, বাহিরে রাখলে দেখা যায় যে তেল কাস্টে হয়ে যায়। যা আছে সবকিছু একেবারে পরিষ্কার টিপটপ করে রাখি আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে একেবারে রাতে রাতে কিছু বাকরখানি নিয়ে আসা হয়েছিল। আমার হচ্ছে বাকরখানি দিয়ে চা খেতে অনেক ভালো লাগে, যার কারণে দেখা যায় যে বাকরখানিটা সবসময় বাসায় থাকে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।